এভাবে ঠান্ডার মধ্যে বসে আছেন যে, ঠান্ডা লাগছে না? না, তেমন একটা ঠান্ডা লাগছে না। আচ্ছা, তাহলে এখানেই বসা যাক। বয়স 18 না পেরোতেই হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে তা কখনো ভাবেনি মহুয়া। নিজের বাবাকে ভীষণ ভয় পায় সে। পেছনে যত সাহস দম্ভ দেখাক না কেন, বাবার সামনে আসলেই সব ফোঁস। তেমনি তার বাবা যখন হুট করে তার বিয়ে ঠিক করে ফেলে, মহুয়া দ্বিমত করার আর সুযোগ পায়নি। অনেকটা অনিচ্ছা সত্ত্বেই বিয়ের পিড়িতে বসতে হয়েছে তাকে। খুব ছোটবেলায় তার মা মারা গিয়েছিল। তারপর থেকেই তার বাবা এমন কঠিন মানুষ হয়ে গিয়েছে, কারো কথায় কোনো গুরুত্ব দিত না। বিয়ের কার্যক্রম শেষ হতেই খাওয়া দাওয়ায় ধুম পড়ে গেল। আজ এমন অনেক আত্মীয় স্বজনের সাথে তার দেখা হয়েছে, যাদের মহুয়া তাদের বাড়ির সীমানায় দেখেনি। দেখবেই বা কি করে? বাবা তাকে যেমন শাসনে রাখে, তাতে আশপাশ দেখার সুযোগ আছে নাকি? স্কুল পড়াকালীন সময়ে যখন স্কুল থেকে ট্যুরে নিয়ে যেত, ফারিহা তখন বাসায় বইয়ের মুখ খুঁজে থাকতো। ছোটবেলা থেকে তাকে একটা কথায় মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তা হলো পড়াশোনা ছাড়া জীবনের কোনো গতি নেই। নিজের বাবার বলা এই কথা গুরুত্বপূর্ণ লাইনে সে পুরোপুরি মেনে চলত, যার ফলে বাইরের জগৎ সম্পর্কে তার তেমন কোনো জ্ঞান নেই। যা আছে তা শুধু বইয়ের মুখস্থ বিদ্যার সীমাবদ্ধ। বিদায়ের সময় আসার আগে থেকেই মহুয়া কেটে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হওয়া, এখন সেই বাড়ি থেকেই তাকে চলে যেতে হবে। ভাবতেই হাওমাও করে কান্না করতে ইচ্ছে করছে। মহুয়ার চাচি তাকে ধরে তার বাবার কাছে নিয়ে গেল। তিনি আলাদা একটা বসার রুমে বসেছিলেন। মহুয়া রুমে ঢুকতেই তার বুকে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলো। মহুয়ার বাবা মুর্শেদ চৌধুরী চুপসানো মুখে বসে আছেন। মহুয়া চলে গেলে তার বাড়ি পুরো খালি হয়ে যাবে। মেয়েটা সব সময় পুরো বাড়ি মাতিয়ে রাখতো, সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াতো, আবার মাঝে মাঝে এটা সেটা পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। এখন থেকে বাড়িটা পুরো থমথমে হয়ে যাবে। ভাবতেই তার চোখে পানি ভেসে আসলো। মহুয়া এখনো মুখ না তুলে তার কাঁধে মুখ গুজে কেঁদেই যাচ্ছে। মুর্শেদ চৌধুরী নিজেই শক্ত করে তাকে ওঠালেন। মহুয়াকে দেখে এখন যে কোনো মানুষ মনে করবে তাকে কেউ মেরে এভাবে চোখ মুখ লাল করে দিয়েছে। টিস্যু দিয়ে মহুয়ার চোখ মুখ মুছে দিতেই মুর্শেদ চৌধুরী তাকে বললেন, এভাবে কেউ কান্নাকাটি করে সজি? আমি আসবো আবার তোমায় দেখতে। আমি জানি তুমি আর আসবে না, তুমি বিদেশে চলে যাবে। তার জন্য পাসপোর্টও বানিয়েছো। আমি লুকিয়ে তোমার রুমে গিয়ে দেখেছি। মুর্শেদ চৌধুরী থমকে গেলেন। মহুয়া চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগবে বলে তিনি ভেবেছিলেন বিদেশ গিয়ে এবার নিজের বিজনেসটা সামলাবেন। কিন্তু মহুয়া যে এভাবে টের পেয়ে যাবেন তা তিনি ভাবেননি। মহুয়া কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। বাবার ওপর অভিমান তার। মুর্শেদ চৌধুরী দীর্ঘ একটি শ্বাস ফেলে মেয়ের পিছু পিছু গেলেন। বাসার এক কোণে দাঁড়িয়ে মুখ চেপে ধরে কাঁদছেন মহুয়া। বাবার বিদেশ চলে যাওয়ার খবর শুনে ভীষণ কষ্ট হচ্ছে তার। বারবার ভয় হচ্ছে, এই ভেবে বাবাও যদি তার মায়ের মতো আর ফিরে না আসে, তাহলে সে তো একা হয়ে যাবে। মুর্শেদ চৌধুরী মহুয়াকে জোর করে গাড়ির কাছে নিয়ে গেলেন। কান্নায় মহুয়া সব ঝাপসা দেখছে। ঘুরের মাঝে ঝাপসা চোখে দেখতে পেল তার বাবা তার হাতটা অন্য কোনো পুরুষের হাতে মুঠোয় ভরে দিচ্ছে। শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সে। মহুয়ার মাথায় হাত বুলিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিলেন তিনি। মহুয়া চোখ পিট পিট করে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে নিজের বাড়িটা দেখার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে অনুভব করলো তাকে কেউ টেনে গাড়ির ভিতরে নিয়ে আসছে। এভাবে কেউ গাড়ির বাইরে মাথা বের করে রাখে? কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হতো বলুন তো? গম্ভীর পৌরশালী কণ্ঠে কেঁপে উঠল মহুয়া। সে বুঝতে পারলো হয়তো এই পুরুষটার সাথে তার বিয়ে হয়েছে। কাপা কাপা সুরে সরি বলে গাড়ির দরজার সাথে লেপ্টে বসে রইল সে। পাশে বসে থাকা লোকটির দিকে বলেও ফিরে তাকালো না। শিল্পী খাতুনের একমাত্র ছেলে আদনানের বিয়ে হয়েছে। তিনি বেশ ব্যস্ত এদিক সেদিক সামলাতে। একবার রান্নাঘরে যান, আবার ফিরে আসেন। চারপাশে চোখ বুলিয়ে আবার দৌড়ে রান্নাঘরে যান। বিয়ের অনুষ্ঠান থেকে তিনি তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছেন সব গোছানোর জন্য। আদনানের বাবার গলার আওয়াজ আর বাইরের চেঁচামেচি শুনেই তিনি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। মহুয়া গুটিসুটি হয়ে মাথা নুয়ে সোফায় বসে আছে। বাসার সামনে গাড়ি আসার পর কয়েকজন মেয়ে দৌড়ে এসে তাকে নামিয়ে নিয়েছে। বাড়ি সাজের কারণে কাহিল হয়ে আছে। মিনিটখানিক পরেই একজন মহিলা এসে তাকে ভিড় চেঁচামেচি থেকে দৌড়ে সরিয়ে নিয়ে গিয়ে সোফায় বসালেন। মহুয়া মাথা তুলে তাকালেন। শিল্পী খাতুন মৃদু হাসলেন। আমাকে চিনতে পেরেছো মা? মহুয়া মুখটা মনে করার চেষ্টা করে দেখলো।
বিয়ে আর তাদের বাড়ি মিলিয়ে 2-3 বার দেখেছে। এত ভিড়ে তার সাথে তেমন কথা হয়নি। মহিলার কথা শুনে মনে হচ্ছে তিনি ছেলের মা। আড়ষ্ট ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ালো সে। শিল্পী খাতুন মহুয়ার ভয়ার্ত মুখ দেখে হাসলেন, হেসে বললেন, আমাকে ভয় পাওয়ার কিছু নেই মা, আমিও তো তোমার মায়ের মতোই। কয়েকটা নিয়মকানুন পালন করে তাকে ভিতরে পাঠিয়ে দিলেন তিনি। জড়সড় হয়ে একটা করে বসে আছে মহুয়া। শাড়ির পার সারাদিনের জ্বরে তার ভীষণ ক্লান্ত লাগছে। বড় একটা হাই তুলতেই কেউ একজন বলে উঠল, আপনার তো মনে হয় ঘুম পেয়েছে, আপনি বরং ফ্রেশ হয়ে নিন। হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো মহুয়া। তাকে এভাবে উঠতে দেখতেই কিঞ্চিত অবাক হলো আদনান। হেই, ডোন্ট প্যানিক। আপনার অসুবিধা কিংবা অস্বস্তি হলে আমি বারান্দায় যাচ্ছি, আপনি স্বাভাবিক হয়ে ফ্রেশ হন, তারপর না হয় আমরা কথা বলবো, কেমন? মহুয়া মাথা নাড়ে। আদনান বারান্দায় চলে গেলে তিরি তিরি গয়নাগুলো খুলে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর মাথা মুছতে মুছতে বের হয়। নিজে তো ফ্রেশ হয়েছে, এবার আদনানকে ডাকা উচিত। কিছুক্ষণ ইতস্তত করে বারান্দায় গিয়ে নিচু সুরে বলল, আপনি এখন ফ্রেশ হতে পারেন। আদনান বারান্দায় বসে মোবাইল দেখছিল। মহুয়াটাকে মুখ তুলে তাকালো, হাসি মুখে বলল, ও, আপনার হয়ে গেছে? তাহলে আপনি এখানে বসে একটু রিল্যাক্স করুন। এতক্ষণ মানুষের ভিড়ে নিশ্চয়ই অস্বস্তিতে ছিলেন, এখন একটু শান্তিতে নিজের মতো থাকুন। কোনো কিছু প্রয়োজন হলে নিতে হেজিটেট ফিল করবেন না। মহুয়া মাথা নেড়ে সায় দিল। আদনান চলে গেল। বারান্দাটা ভালো করে লক্ষ্য করলো সে। অনেক বড় বারান্দা, এক পাশে গাছপালা দিয়ে পরিপূর্ণ, আরেক পাশে ছোট ছোট ছোপার মতো বসার জায়গা, আরেক জায়গায় দোলনা। এখান থেকে সামনের গাছগাছালি ভিউটা অসাধারণ। রাতের আকাশটাও বেশ পরিষ্কার দেখা যায়। দোলনাটায় গিয়ে ধীরে সুস্থে বয়ে বয়ে বসলো সে। বসতে না বসতেই আদনান একটা টাওয়াল হাতে নিয়ে মহুয়ার হাতে দিয়ে বলল, মাথাটা মুছে নিন ভালো মতো, না হলে ঠান্ডা লেগে যাবে। রাতের আকাশে বৃষ্টি নেমেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দে চারিদিকটা মোহময় লাগছে। বৃষ্টির ফোঁটা পড়ায় সাথে সাথে যেন গাছগুলো আরো বেশি সজীব হয়ে উঠেছে। মহুয়া দোলনায় বসে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে খেলতে বেশ মজাই লাগছে তার। আদনানে আসার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি বেজা হাতটা ছাড়িতে মুছে ফেললো সে। আদনান বারান্দায় ঢুকে মহুয়াকে এমন রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। মেয়েটা প্রতিনিয়ত তাকে অবাক করে দিচ্ছে। এভাবে ঠান্ডার মধ্যে বসে আছেন যে, ঠান্ডা লাগছে না? না, তেমন একটা ঠান্ডা লাগছে না। আচ্ছা, তাহলে এখানেই বসা যাক। আদনান পাশে থাকা সোফাগুলোতে একটাতে গিয়ে বসলো। গলা চেড়ে বলা শুরু করলো, বিয়েটা একেবারেই হুট করে হয়ে গেছে, বলা যায় অনেকটা তাড়াহুড়ার মাঝেই। তাই আমার কিংবা আপনার তেমন কোনো কথাবার্তা কিংবা দেখা সাক্ষাৎ হয়নি। মানে দাঁড়ায় এটাই আমাদের প্রথম দেখা, তাই হয়তো আপনি বেশ আনইজি ফিল করছেন। প্লিজ বি ইজি। এটা এখন থেকে আপনারও বাড়ি, আপনি নিজের খুশি মতো যা খুশি করতে পারেন, কেউ কিছু বলবে না। তবে উল্টাপাল্টা কাজ, মানে ধরুন এমন কোনো কাজ যাতে আপনার ক্ষতি হবে সেরকম কিছু করলে কিন্তু আমি আর আম্মু দুজনেই খুব বকবো। অ্যান্ড ক্যান উই বি ফ্রেন্ডস? মহুয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো আদনান। ইতস্তত করে মহুয়া আদনানের হাত হালকা করে ছুঁয়ে বলল, ইয়া শিওর। আমরা যেহেতু, আমি কি আপনার সম্পর্কে কিছু জানতে পারি? সত্যি কথাই বলছি, আমি আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। আম্মু বলেছিল কিন্তু আমার মনে নেই। আমার পুরো নাম মহুয়া চৌধুরী, বাবাই আমার নামটা রাখেন। আমার জন্মের ঠিক 2 বছর পর আমার মা মারা যায়, তাই মায়ের সাথে তেমন কোনো বিশেষ স্মৃতি আমার নেই। তার চেহারাও খুব একটা মনে নেই, তবে ছবিতে দেখেছি বহুবার। মা মারা যাওয়ার পরের 3 বছর আমি দাদির কাছে মানুষ হয়েছিলাম। তারপর আমার যখন 5 বছর, তখন আমার দাদি হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর থেকে আমি একা। বাসার মোট 4টা সার্ভেন্ট ছিল আমার দেখাশোনা করার জন্য। এত সার্ভেন্ট, এত খেলনা, এত আয়োজন আমাকে ঘিরে, কিন্তু সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। বাবা সকালে অফিস চলে যেতেন, ফিরতেন রাত করে। আমি ততক্ষণে ঘুমিয়ে যেতাম। তাই বাবার সাথে এক বাড়িতে থাকলেও দেখা সাক্ষাৎ, কথা বলা খুব কম ছিল। বাড়িতে কোনো আত্মীয় স্বজনও আসতো না তেমন। বয়স 6 হলেই আমাকে স্কুলে ভর্তি করে দেয়া হয়। স্কুলে যখন সবাই বন্ধুদের সাথে মিশতো, তখন আমি ব্রেঞ্চের এক কোণে বসে থাকতাম। নিচ থেকে গিয়েও যে কারোর সাথে কথা বলতে হয় তা আমি জানতাম না। এখন জানি, কিন্তু পারি না। তা আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি
বইয়ের বাইরে আমার নিজের কোনো আলাদা জগৎ নেই। বাবা পরীক্ষা খারাপ করা চাইতেন না, তাই কখনো পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব কোনো কিছুতে দিই না। এর বাইরে আমার কোনো গল্প নেই। পরিবার, অনুষ্ঠান, আনন্দ এসবের কোনো কিছুই আমি কখনো উপভোগ করিনি। কথা শেষ করেই নিজের চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলল মহুয়া। আদনান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে বিভিন্ন অনুষ্ঠানগুলো মানে ঈদের সময় কি করতেন? পরিবারহীন মানুষের আবার ঈদ হয় নাকি? ওই দিন বাড়িতে খালি ভালো রান্না হতো, এর বেশি কিছুই না, কারণ বাবা বাইরে বের হতে দিত না। মহুয়া আগের কথা মনে করে কান্না করতে চায় না, কিন্তু সেসব কথা মনে হলে তার কান্না আসে, কোনোভাবেই আটকাতে পারে না। আজও তাই হলো, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। আদনান মহুয়ার কান্না শুনে হতভম্ব হয়ে রইল। দেড় পায়ে উঠে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। মহুয়া নাক টেনে কাঁদছিল। মাথায় কারো হাতের স্পষ্ট পেয়ে থমকে দাঁড়ালো। এটাই সে চেয়েছিল, কেউ তার দুঃসময়ে এভাবে পাশে থাকুক, তাকে সান্ত্বনা দিক, কিন্তু কখনো কাউকে পায়নি। আজ আদনানের এমন কাজে তার অন্যরকম অনুভূতি হচ্ছে, ভালোবাসার অনুভূতি। আদনান মনে মনে প্রতিজ্ঞা করলো, আপনাকে আমি আর কষ্ট পেতে দেব না মহুয়া। সকালে সূর্যের আলো মুখের উপর পড়তেই ঘুমটা ভেঙে গেল মহুয়ার। কাল রাতে তার ভালো ঘুম হয়েছে, হওয়ারই কথা, কান্নার পর তো ভালো ঘুম হয়। জানালার পর্দার ফাঁক দিয়ে হালকা করে দেখা গেল সকাল পুরোপুরি এখনো হয়নি। চট করে হাত মুখ ধুয়ে নামাজটা পড়ে ফেলল সে। কাল রাতে কান্না যখন থামাতে পারছিল না, আদনান তাকে দমকে কান্না বন্ধ করে শুয়ে দিয়েছিল। আদনানের ভয়ে মহুয়ার কোনো বাক্য উচ্চারণ করতে পারেনি। নামাজ পড়া শেষ করে মহুয়ার বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। নতুন বউ হিসেবে এমন করা উচিত না, কিন্তু নিজের কৌতূহল দমাতে পারছে না। রান্নাঘরের সামনে আসতেই দেখলো দুজন মহিলা কাজ করছে। মহুয়া হাসি মুখে তাদের দিকে এগিয়ে গেল। তাদের সাথে অনেকটা জোরাজুরি করেই সকালে নাস্তাটা বানালো। আগে যখন সে বাড়িতে থাকতো, প্রায় নিত্য নতুন রেসিপি ট্রাই করত। সেই ধারাবাহিকতায় তার মোটামুটি সবই রান্না জানা আছে। খাবারগুলো সব টেবিলের উপর সাজিয়ে দিয়ে রুমে ঢুকে বিছানায় বসলো সে। মাথার ঘোমটাটা ফেলতেই আদনান গুম গুম সরে তার হাতে হালকা করে জড়িয়ে ধরে বলল, আপনি কোথায় ছিলেন মহুয়া? আমি আপনাকে ঘুম থেকে উঠে পেলাম না কেন? মহুয়া হতভম্ব হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। হাত ছাড়ানোর জন্য একটু ছটফট করলো। আদনান হাতটা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, উত্তর দিচ্ছেন না যে? আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, কোনো কাজ ছিল না তো তাই। মহুয়া ভেবেছিল তার এমন কাজে আদনান রেগে যাবে। ভীতু চোখে তার দিকে তাকাতে আদনান হেসে বলল, বাড়ি পছন্দ হয়েছে? মহুয়া নিজেও হেসে মাথা নাড়ালো। আদনান মহুয়ার হাত ছেড়ে উঠে বসে আড়মোড়া ভেঙে জিজ্ঞেস করলো, আপনার কি বাড়ির জন্য মন খারাপ লাগছে? মহুয়ার মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। চলচল চোখে আদনানের দিকে তাকিয়ে বলল, না, আমার মন খারাপ করছে না। আমি এই বাড়িতেই ভালো আছি, আর কখনো ওই বাড়িতে আমি যাব না, যাব না, যাব না। আদনান মহুয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মহুয়ার চোখ নামিয়ে নিল। চলে যেতে নিলেই আদনান হাত ধরে আটকে ধরে বলল, আমরা না ফ্রেন্ড? ফ্রেন্ডের কাছে কিছু লুকাতে হয় না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কিছু লুকাচ্ছেন। ধুমধাম মনের কথাটা বলে দিন তো। বাবার কাছে আমি আর যাব না। তিনি আমাকে না জানিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। আমি জানি তিনি একবার চলে গেলে আর ফিরবে না, তাই আমিও আর ওনার কাছে যাব না। সত্যি কি আঙ্কেল, মানে বাবা চলে যাবে? আপনি শিওর? আমি একেবারে শিওর। বাবা তো টিকিটও কেটে ফেলেছে, আগামী মাসের 1 জানুয়ারি ফ্লাইট। আমি বাবার ঘরে লুকিয়ে গিয়ে দেখে ফেলেছি। মহুয়া অভিমানী সুরে কথাগুলো বলল। আদনান চিন্তায় পড়ে গেল। মোর্শেদ চৌধুরী চলে গেলে মহুয়া আবারও একা হয়ে যাবে। ঠিক একা নয়, কারণ তার সাথে তো এখন তার নতুন পরিবার সব সময় থাকবে, কিন্তু তার নিজের পরিবারের কথা কোনো না কোনোভাবে মনে পড়বেই। আদনান দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। আপনি নিচে যান, আম্মুর সাথে কথা বলুন, ভালো লাগবে। মহুয়া সাই জানিয়ে নিচে চলে গেল। মহুয়া চলে যেতেই আদনানের ফোনে কল আসলো। আদনান রিসিভ করে বলল, আমার ফ্লাইটটা ক্যান্সেল করো, আমি পরে আসব, তারিখ ঠিক জানি না। মহুয়ার রুম থেকে বের হয়ে চোখে মুখে 2বার পানি ঝাপটা দিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কেঁদে দিল। পরিবার থেকেও পরিবারহীনের মতন বেঁচে থাকার মতো কষ্ট কি আর আছে?
জোরে একটা শ্বাস নিয়ে চোখটা আরেকবার ধুয়ে নিয়ে মুখে একটা হাসি টেনে ড্রয়িং রুমের দিকে এগোলো। শিল্পী খাতুন ড্রয়িং রুমে এসে পুরো টেবিল ভর্তি এত খাবার দেখে চমকে গেলেন। সার্ভেন্টদের ডাকতেই তারা সরাসরি বলে দিল তারা কিছু করেনি, সব মহুয়া করেছে। তখনই মহুয়া সেখানে এসে উপস্থিত হলো। সার্ভেন্টদের ইশারায় কোনো কিছু বলতে নিষেধ করলে শিল্পী খাতুন তার দিকে ফিরে তাকান। মহুয়া চুপচাপ মাথা নিচু করে ফেলে। শিল্পী খাতুন হেসে তার দিকে ফিরে তাকান। মহুয়াকে কাছে রাখলে সে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে যায়। চোখ মুখ বাচ্চাদের মতন কুঁচকে রেখেছে দেখে শিল্পী খাতুন হেসে ফেলেন। তার হাসির শব্দ শুনে মহুয়া আস্তে আস্তে চোখ খুলব। শিল্পী খাতুন হেসে বলেন, আমাকে না বলে এত কিছু করা হয়ে গেছে বাপ্পা। তা আম্মা, কাজ করতে গিয়ে আপনি কোনো ব্যথা পাননি তো? না আন্টি, আমি কোনো ব্যথা পাইনি, একদম ফিট অ্যান্ড ফাইন আছি। ব্যথা পাননি তা বুঝলাম, কিন্তু আপনি আমাকে আন্টি ডাকছেন কি জন্যে? আমাকে কি আম্মু হিসেবে পছন্দ হয়নি? আরে না 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 আন্টি, ও সরি আম্মু, আসলে কোনোদিন কাউকে আম্মু ডাকেনি তো তাই। মহুয়া মুখ ছোট করে মাথা নিচু করে রইল। শিল্পী খাতুন জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে হাসি টেনে বলল, আগে বলেনি তো কি হয়েছে? এখন তো আমি তোর আম্মু, আমাকে আম্মু ছাড়া অন্য কিছু ডাকলে আমি কিন্তু খুব রাগ করব। মহুয়া হাসি মুখে মাথা নাড়ল। শিল্পী খাতুন তাকে বাইরে নিয়ে গিয়ে নিজের করা বাগান দেখাতে লাগলেন। আদনান হাত মুখ ধুয়ে বের হয়ে বারান্দা যেতে দেখল মহুয়া শিল্পী খাতুন কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে। আদনান বিস্মিত হয়ে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখল তার জীবনের প্রথম ও দ্বিতীয় নারীটিকে। অন্যান্য দিনের চেয়ে আজকে মহুয়াদের বাসার পরিবেশটা বেশ ভিন্ন। কিছু আত্মীয় ছিল, তারাও সকাল সকাল উঠে চলে গেছে। বাড়ির এখন একদম ফাঁকা। মহুয়া নেই বলে অনেক সার্ভেন্ট বিদায় করে দিয়েছেন। মহুয়ার বাবা মোর্শেদ চৌধুরী হাতে করা দু একজন আছে, তারাও নিজেদের মতন ব্যস্ত। মহুয়ার ঘরটায় বসে আছে মোর্শেদ চৌধুরী। তার একমাত্র মেয়ে এবং একমাত্র আপনজন আজ তাকে ছেড়ে চলে গেছে। মেয়েকে ভালোবাসলেও তার প্রকাশ বিন্দুমাত্র করেনি। স্ত্রী শোকে এতটাই পাথর হয়ে গিয়েছিলেন, নিজের মন মর্জি ছাড়া কারো কথা শুনতেন না। সবসময় নিজের মতো অফিস সামলিয়েছেন, বাইরে কাজ করেছেন। মহুয়ার জন্য অনেকগুলো সার্ভেন্ট আর টাকা খরচ করে তিনি মনে করেছেন তার দায়িত্ব শেষ, কিন্তু আজ তার কেমন যেন অনুতপ্ততা কাজ করছে যার কোনো মূল্য নেই। মহুয়ার পড়ার টেবিলের দিকে চোখ যেতে দেখলেন কালো রঙের কাগজে মোড়া একটি মোটা ডায়েরি। কৌতূহলী হয়ে ডায়েরিটা তুলে নিতে ভেতর থেকে একটা অতি পুরনো কাগজ বের হয়ে এলো। কাগজে গুটি গুটি অক্ষরে লেখা, আচ্ছা বাবা কি আমাকে ভালোবাসে না? সবার বাবা তাদের কত ভালোবাসে, স্কুলে নিয়ে যায়, আর আমার বাবা তো আমার সাথে কথাই বলে না ঠিক মতো। বাবা শুধু আমাকে খেলনা কিনে দেয়। আমি তো এত খেলনা চাই না। আমি চাই প্রতিদিন বিকেলে বাবার সাথে পার্কে ঘুরতে যেতে। আমি চাই বাবা আমাকে প্রতিদিন একবার খাইয়ে দেবে, আমাকে স্কুলে নিয়ে যাবে, তাহলে আমিও আমার সব ফ্রেন্ডদের দেখিয়ে দিতে পারবো আমার বাবাও আমাকে অনেক আদর করে। কিন্তু বাবা তো এসবের কিছুই করে না। আমার অনেক কান্না পায় বন্ধুদের মুখে বাবাকে নিয়ে এসব কথা শুনতে, খুব খারাপ লাগে। আমি কতদিন রাতে ঘুমানোর আগে কান্না করি, কিন্তু বাবা তো কিছুই জানে না। একদিন আমি অনেক ভালো রেজাল্ট করে একটা চাকরি করব, তারপর অনেক টাকা হবে, তখন নিশ্চয়ই বাবা আমায় ভালোবাসবে। 7 বছর বয়সী মহুয়ার এমন লেখা আর আবদার দেখে পাথর বনে গেলেন মোর্শেদ চৌধুরী। তার অবহেলার ফল মেয়েটার শৈশব নষ্টের কারণ। তিনি যদি মহুয়ার দিকে আরেকটু নজর দিতেন তাহলে এমন কিছুই হতো না। টাকা দিয়ে নাকি মহুয়া ভালোবাসা কিনবে, তা আবার নিজের বাবার ভালোবাসা। খাবার টেবিল জুড়ে এত খাবার দেখে অবাক হয়ে গেলেন আদনান। চেয়ার টেনে বসতে বসতে শিল্পী খাতুনকে জিজ্ঞেস করলো, এত খাবার কে রান্না করলো মা? তুমি উঠে করেছো নাকি? তোমার না কোমর ব্যথা, এত কিছু করতে গেলে কেন? আরে বাবা থাম, এসব আমি করিনি, যা করার সব মহুয়াই করেছে সকাল সকাল উঠে। আমিও তোর মতোই অবাক হয়েছিলাম এসব দেখে। আদনান মহুয়ার দিকে এক পলক তাকালো। তার মানে মেয়েটা তাকে মিথ্যে বলেছে? সারা সকাল সে সব কাজ করেছে আর আদনানকে বলেছে সে বাড়ি ঘুরেছে। মহুয়া মাথা নিচু করে দাঁত কামড়াচ্ছে। শিল্পী খাতুন তো আদনানকে সত্য কথা বলে দিল। আদনান এবার নিশ্চয়ই রাগ করবে। খাওয়া শেষ করে আদনান রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। কিছুক্ষণ পরই মহুয়া আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকলো। আদনান চোখ তুলে একবার মহুয়াকে দেখে আবার কাছে মন দিল। মহুয়া উসখুস করতে লাগলো। আদনান তাকে এমন করতে দেখে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? এমন করছেন কেন? আপনি কি আমার উপর রাগ করেছেন? আমি কি কারণে আপনার উপর রাগ করব? ওই যে বাড়ি ঘোরার ব্যাপার নিয়ে মিথ্যা বললাম। আরে রাগ করিনি, আপনার বাড়ি, আপনি যা খুশি তাই করবেন। আচ্ছা আমি কি একবার আমার বাড়িতে যেতে পারি? কে যেন বলেছিলে সে কখনোই ওই বাড়িতে যাবে না?
মহুয়া অদ্ভুতভাবে লজ্জা পেল। তার গালগুলো লাল হয়ে উঠতে লাগলো। কোনো মতে কথা এড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদনান পেছন থেকে অবাক হয়ে তাকিয়ে রইল। আজব তো, মেয়েটা লজ্জা পেল কেন? শিল্পী খাতুনের সাথে বসে বসে আদনানের ছোটবেলার ছবি দেখছিল মহুয়া। একটা ছবিতে আদনান পুরো গায়ে পাউডার মেখে ভূত সেজে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখে মহুয়া হেসে দিল। শিল্পী খাতুন বলতে লাগলেন, আরে জানিস না তো ছেলেটা কিরকম দুষ্টু ছিল। আমি তাকে গোসল করিয়ে বিছানায় বসিয়ে রেখেছিলাম। সামনে পাউডারের কৌটা ছিল। ওমা, আমি এসে দেখি সাহেব পুরো পাউডার দিয়ে গোসল করে ফেলেছে। ছোটবেলায় আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে। শিল্পী খাতুনের কথা শুনে খিলখিল করে হেসে দিল মহুয়া। আদনান নিজের মায়ের রুমের দিকেই আসছিল। হাসির আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। মহুয়া মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। তার লম্বা চুলগুলো ফ্লোর ছুঁই ছুঁই। আদনান দরজায় ঠক ঠক শব্দ করে ভেতরে ঢুকলো। আদনানকে দেখে আবারও হাসি পেয়ে গেল মহুয়ার। কে বলবে এই ছেলে ছোটবেলায় এত দুষ্টু ছিল। মহুয়া মিটিমিটি হাসতে লাগলো আদনানকে দেখে। আদনান সে হাসির রহস্য উদ্ধার করতে পারল না। মায়ের হাতে অ্যালবাম দেখে খানিকটা আন্দাজ করতে পারলো কি হয়েছে। ধীর পায়ে মায়ের পাশে বসে জিজ্ঞেস করলো,